খেলাপি। আপনি সব খেলাপি করবেন, সংসদ সদস্যের টেলিফোন বিল বকেয়া পড়ে থাকবে, আপনি দেবেন না। তারপরে প্রেস ক্লাবে কোটার উপরে একটা সম্মেলন করলো ছাত্ররা, সেখানে বক্তব্য রাখলাম। তারপরে কোটার উপর, তাহলে এই গণপরিষদ হইলে কি? এটা হইল আপসের মধ্যে আমরা উত্তপ্ত সংসদ, ভালো লাইভলি সংসদ। লড়াই হইল নিজেদের মধ্যে, জোটের মধ্যে। জানাফা চাইবে বাজাইকে ল্যাং মারতে, যে শফিকুর রহমানের নেতৃত্বে। তো জহুর হোসেন চৌধুরী তার দরবারে জহুরি লিখছিল যে কাটারের অন্ডকোষ ফাটা বাসে আটকাইয়া গিয়েছে। ফাটা বাসে ওইটা আটকানোর দুইটা অসুবিধা, একটা হইল গোটা বাঁশ নিয়ে চলা যায় না, আবার অন্য কেউ টাইনা ফাঁক না করলে ওটা বের করা যায় না। তো আমরা জনগণ তো এরকম ফাটা বাঁশে আটকানো ওই দেশে স্বাধীনের পর থেকে একই দশা দেখতেছি। খোদ স্বাধীনতার আনয়নকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেষের দিকে তার দল, এক দল তখন বাজার জন্য বাকশাল করলো, এবং বাকশাল হয়ে গেল একটা বিশেষণ। মীর জাফর তুললো, নিজে মরলেন, আমাদের মারল। হ্যাঁ, তো সেটার পরে পাল্টা কু, আর আমাদের অভ্যাস হয়ে গেলো আমরা 3 জন প্রেসিডেন্ট মেরে ফেললাম। এখন বলবেন যে 3 জন কেমনে মারলাম? একজন বঙ্গবন্ধুকে মারলাম, আরেকজন জিয়াকে মারলাম, আরেকটা কি, আরে 7টার মতো প্রেসিডেন্টে উঠে দেয়া, পিস্তল ধরে বা বাইর করে দেয়া, এটাই তো যথেষ্ট। ওনার তো কিছুই নাই, নিরীহ মানুষ ছিলেন। তো সেক্ষেত্রে ফাটা বাসে আটকানো জনগণ ওই পানি না পাওয়া পর্যন্ত একটা তো বেছে নিতে হবে। তাহলে আপনি যেটা বলছিলেন যে একদলীয় নির্বাচন একই সংসদে, কি তাহলে এখন ফ্রেন্ডলি গেম হচ্ছে? ইয়েস, আমি এখনো ফ্রেন্ডলি গেম। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে একটা অচল অবস্থার কথা বলা হচ্ছিল। যেদিন শপথ নিলেন সেদিন জামাত ইসলামী এবং এনসিপির এমপিরা 2টা শপথ নিয়েছেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, আবার ওই আপনার সংস্কার পরিষদ গঠনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপি শুধুমাত্র একটা শপথ নিয়েছেন, সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, আর বাকি পরিষদ গঠনের জন্য শপথ নেয়নি। দুই মেরুতে চলে গেছে। এর মধ্যে জামাত ইসলামী, এনসিপি সংসদ ছেড়ে রাজপথেও কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। দেবে, কারণ জামাত এখন 11 দলীয় জোট যেটা করেছে, তারা জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট হয়েছে না ওদের ভোটের সময়? জি হ্যাঁ, ওই জোট তো আবার আমি জোট পছন্দ করি না, কারণ জোট উঠাই দেওয়া দরকার। এইবার যেমন নির্বাচনে যার নিজস্ব প্রতীক নিয়ে ভোট করতে হবে, এটা চালু করেছে, যে নৌকা নিয়ে ইনুমিনুরে আসতে পারবে না, আবার ধানের শীষ নিয়ে অন্যরা আসতে পারবে না, যার হয়েছে। তারপরেও তো জোটের প্রার্থী হিসাবে সবাই তাকে ভোট দিয়েছে। জোটটা যদি আরেকবার উঠাই দিতে পারে, তাহলে রাজনীতিতে একটা পরিশীলিত রূপ আসবে। আপনার একজন না দুজন না, আপনার সাইনবোর্ড, আপনি পার্টি। এবার কতগুলো আবার সরকারের মন্ত্রীতে আসলো না? আচ্ছা যাক, তারেক সমস্যায় বুদ্ধি করে এগুলোর তো মুখ বন্ধ করার জন্য নিয়ে আসছে, এরা মন্ত্রী হচ্ছে না, নাহলে তো এরাও আরও গলাবাজি করতো। এই যে কয়টাকে বাইরের থেকে আনছে, গণ অধিকার পরিষদের একজন নূর না কারে নিয়ে আসলো, তারপরে যাইয়া জোনায়েদকে আনলো, তারপরে যাই ববি হাজ্জাজ না একটা আসলো, এরকম কয়টাকে আসলো না? এর মধ্যে আবার আমাদের টকশো ক্যাডার একটা হয়ে গেছে না, এখন টকশো তো এখন ধুমধারাক্কা চলতেছে, টকশো ক্যাডারেরও গলাবাজি করে একজন নিল না এভাবে। তো এইগুলা নিয়ে 2টা 3টা যা পার্টি, যার পার্টি সে করবে, জোট উঠাই দেন। আর জোট তো ইংরেজিতে বানান করে, আমি বাচ্চা একটা লিখছিলাম GOAT, কেমন? এখন যেটা হচ্ছে, তারা বাইরে আন্দোলন করবে, তাদের একটা কে জিতবে কে হারবে এটার একটা টেকনিক আছে। এরা যেটা জানাফা জাতীয় নাগরিক পার্টি, তারা ভিতরে একটা বেঁকে দেয় পড়ছে কয়েকটা সিটের লোভে। তারা যদি একটা সিটও না পেত, তারা স্বতন্ত্রভাবে আলাদা নির্বাচন করত। একটা আসনও যদি না পেত, জামাতের লেজুর না হয়ে কিচ্ছু আসতে যেত না, কারণ তাদের মাত্র কম বয়স শুরু হইলো, তাহলে একটা তৃতীয় শক্তি হতে পারত। এখন যেহেতু জামাতের লেজুরই সংসদে গেলেও সেখানে কথাবার্তা বলতেছে, এখন তাদের মধ্যে আপনার রাজনৈতিক গুলগুর ইন্টার এবং ইন্ট্রা লড়াই থাকে। ইন্টার লড়াই হইল নিজেদের মধ্যে, জোটের মধ্যে। জানাফা চাইবে বাজাইকে ল্যাং মারতে,
যে শফিকুর রহমানের নেতৃত্বে এরা বেশি আসনে আছে, আমরা কম আসনে আছি, ফাঁকে ফুঁকে এদেরকে ডিজন করে আমরা উপরে উঠতে পারি কি না। এটা হলো ইন্টার লড়াই থাকবে নিজেদের মধ্যে। আর ইন্টার লড়াই হলো অন্য বাইরের দল, যে এদের সংগঠন বাজাদকে, বাইরের দলকে কোণঠাসা করার চেষ্টা করবে। সেগুলার কিছু বহিঃপ্রকাশ বাইরে ঘটবে, যেমন ওই শিবির এবং ছাত্রদল না কোথায় চিটংয়ে মারামারি করলো, তারপরে যে আবার এই 11 দল রাস্তায় নামবে, একটা হুমকি দিচ্ছে চাপে রাখার জন্য। সংস্কার পরিষদ যেটা বলছেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো আপনি ইউনূসের সরকার কলমা পড়েছে সংবিধান মেনে, কলমা পড়ছে এটা সংবিধান মেনে, 8ই আগস্ট যে শপথ নিয়েছেন এই সংবিধান মেনে, এবং সংবিধান মানার কারণেই তো তিনি শাহাবুদ্দিন চুপ্পু, হাসিনার চুপ্পু কাটা শুধু শাহাবুদ্দিন রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, এরাও নিয়েছেন। কেমন? তাহলে সেই সংবিধান যদি মানেন, ওই সংবিধানের বাইরে আপনি আবার কি পরিষদ, গণপরিষদ, জাতীয় পরিষদ করার কেন করলেন? এটা আমি সমর্থন করি না। যে কিছু হয় সংবিধান অনুযায়ী আপনার পার্লামেন্টে আলাপ করে হবে। আচ্ছা ধরে নেন বাজাদরা আবার এখন গণপরিষদের শপথ নিল, মনে করেন করল, কেমন জানাফাজ এরকম পরে সনদে জুলাই ছাটারে সই করলো, তো লাভ কী হবে? মিটিং হবে, তো মিটিং হইলে মেজরিটিতে তো সিদ্ধান্ত হবে, তো ওভারঅল মেজরিটি তো বাজাদের, আপনি ঠেকাবেন কীভাবে? যেটা খারাপ করছে বাজাদ এবার 133টার মধ্যে 98টা পাশ করে কিছু স্থগিত করে, এখানে চোখের দৃষ্টিকটু হওয়ার মতো কয়েকটা অধ্যাদেশ পাশ করে নাই। একটা হইল বিচার বিভাগের স্বাধীনতা, সেখানকার জন্য যেটা ছিল বিচারপতি নিয়োগ টিয়োগের, ওটাতে যাওয়া ভালো ছিল। কারণ দিল যদি পরিষ্কার থাকে, আবার যদি এসকে সিনহার মতো কাউকে বাইর করতে না চান, আবার যদি হাসিনার মতো আপনার খায়রুল হককে দিয়ে তত্ত্বাবধায়ক উঠাতে না চান, আবার যদি সেই তত্ত্বাবধায়কে আমার লোক হবে, সেই জন্য 14th সংশোধনীতে 65 বছরকে 67 বছর করবেন, তাহলে আপনার একজন আসতে পারবে, হ্যাঁ, অন্যরা আন্দোলন। সেগুলো না চাইলে আপনি বিচারপতি নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতারটা পাশ করেন না কেন? বলা হচ্ছে অনেক সুন্দর করে পরে করবে, আগে তো হাত আসুক, সুন্দর করে করবেন। আপনার তো 5 বছর মেয়াদ আছে, ওভারওয়েলমিং মেজরিটি আছে, কারণ এই মেজরিটির জন্য তো 14th সংশোধনীতে এই বাজাজ সরকার খালেদা জিয়ার আমলে ছবি প্রদর্শনীয় সংবিধানে নিয়ে আসছিল। ছবি প্রদর্শনী বুঝেন তো? কোন জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকবে, কোন জায়গায় প্রধানমন্ত্রীর ছবি থাকবে। আমি জমিরুদ্দিন সরকার স্পিকার, ওনাকে বলছিলাম যে স্যার এটা সংবিধানে আনার দরকার নাই, এটা এত সিলি ম্যাটার, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ছবি দেখাবেন, সেটাই সংবিধানের 4 অনুচ্ছেদের ক একটা করে ঢুকাচ্ছেন, এটা খুব বাসলামি হয়ে যায়। বরং প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা নীতিমালা জারি করা হয়েছিল, কার কার ছবি কোথায় থাকবে, হল রুমে কাদেরটা থাকবে, কাদেরটা থাকবে। তখন যেহেতু আসছে বঙ্গবন্ধুটা বাদ দিয়েছে, যে জিয়ারটাও থাকবে আর কি প্রেসিডেন্টের পাশে, এভাবে কিছু ওরকম একটা কিছু করে দেন। তখন জমিরুদ্দিন সরকার আমারে বলছিলেন যে বদিউর এমনি মওদুদ আমার দেখতে পারে না, আমার খুদ ধরে, সে এই সংশোধনী নিয়ে আসছে আর আপনি বলতেছেন এটা না করতে, এটা না করলে সে আমার বিরুদ্ধে আরও লেগে যাবে। আমরা তো আপনি ম্যাডামকে বলেন, অসন্তুষ্ট কিনা বয় যায় বলে না। তো যারা ওভারওয়েলমিং মেজরিটিতে ছবি প্রদর্শনী সংবিধানে নিয়ে আসে, তারা পরে কী না করতে পারবে সেখানে? তাহলে এই গণপরিষদ হইলে কি? এটা হইল আপোষের মধ্যে আমরা উত্তপ্ত সংসদ, ভালো লাইভলি সংসদ দেখানোর জন্য। সে কারণে কি আপনি প্রতিদিন দেখেন? আমি প্রতিদিন দেখি, জন্য কি আপনি দেখেন? আমি দেখি, এনজয় করি যে কে কারে কীভাবে সুন্দর করে কথা মার দিতেছে। এবং বাইরে একটা আওয়াজ উঠছে যে তারেক রহমান সাহেব তো বাপের কিছু আদর্শ নিয়ম পালন করতেছেন, আর চেহারা পেয়েছেন মার, আর একটা বৈশিষ্ট্য মার চুপ করে থাকে, কথা কম বলে, ভালো অতিকথনের চাইতে। কিন্তু সে সঙ্গে ফ্লোর কাঁপ পাইতেছে তো সালাউদ্দিন সাহেব,
তো লোকজন ঠাট্টা করি, মানুষ তো এই দেশের আপনার স্যুট কি বাইর করা এবং খেতাব দেওয়াতে অসুবিধা করে না। বাগানে হাঁটতে গেলাম, বললো যে কী অবস্থা, আপনি নাকি ডিফেক্টো প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট সই করছিলেন। আমি বুঝিয়ে উঠলাম না, আমি ডিফেক্টো প্রধানমন্ত্রী। আরে আপনার সালাউদ্দিন সাহেব BCS 85-এর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সহকারী কমিশনার হিসাবে জয়েন করছে না। তো আমি তখন রিক্রুটমেন্ট হিসাবে আমি না থাকি আরেকজন থাকলে উনিও সই করতে, এটা আমার কোনো হবে। তো বলে যে উনি তো এখন ডিফেক্টো প্রধানমন্ত্রী, সব উনি কন্ট্রোল করতেছে। তো মানুষ তেতো কথা বলে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ধারণাটা এই দেশের কালচারে একটু বেশি। কিন্তু আমি মনে করি সরকার যদি একটু নিজের দলটা কন্ট্রোলে রাখতে পারে, আবার যদি দলীয় সরকারের সাথে সব কিছু দলীয়করণ করে ফেলে, ক্ষতি হবে। এটা আমি ওয়াজের মতো সব জায়গায় বলতেছি। কারণ প্রশাসন দলীয়করণের বড় হাতিয়ার, বড় ওস্তাদ, এটা যিনি প্রথম শুরু করছেন সেটা হইল বেগম খালেদা জিয়ার আমলে। এই যে জনতার মঞ্চ হইল, ওইসব প্রতিবাদ, তারপরে ফান্ডা গার্ডেনে বসলো আমলারা বিয়ের কথা বলে, সেগুলার প্রতিবাদে আসছে। তারপরে আবার বাজাদের তরফ থেকে আপনার উত্তরা ষড়যন্ত্র হইল, ক্যামেরাম্যান গেল, সাংবাদিকরা গেল, মুখ ডেকে চলে গেল। তো এইগুলো একটা এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে দলীয়করণ করে, এবং সেটা শুরু করেছে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে। আমি ভয় পাচ্ছি সেই সময় তার শেষ সরকারের মধ্যে সচিবদের মধ্যে আপনার মোর দেন 70-80% ছিল সব চুক্তিভিত্তিক, কন্ট্রাক্টে। এটাও উঠে দেওয়া দরকার। ঠিকাদারি ব্যবস্থা থাকবে না, যার যতটুক বয়স আছে ততটুক চাকরি করবে, পারফরমেন্স বেসড ইভ্যালুয়েশন হবে। সরকারের মন্ত্রীরা দেখবে তার কোন সচিব সরকারের নীতি বা বাস্তবায়ন করতেছে, না করলে তার উপর দিয়ে গভর্নমেন্টের নিয়মকানুন সে পানিশমেন্টে যাবে। করাপশন আপনি চেঞ্জ করতে পারেন না। তো এই যেটা বললাম প্রথমে, এখনই তো কাটছে, কয়েকদিন আগের ঘটনা আমি জানি, খবর দিয়ে এনে এক সেক্রেটারি সাহেব নিজে টাকা নিয়ে নিলেন। তো আপনি দলীয় সরকার হবে, কিন্তু প্রতিষ্ঠান দলীয়করণ যেন না হয়। দলীয় আদর্শ থাকবে, কিন্তু দলীয় দখল যেন না হয়। মানুষ চোখ কান খোলা রাখে, সবাই বুঝে। আর মিডিয়া হওয়ার কারণে তো এখন এমন হয়ে গেছে যে এর মধ্যে আবার যেটা লক্ষ্য করি, এটা আপনাদের মনে কষ্টও লাগতে পারে, ভাই বেরাদর আবার বাইরে গেছে। আগে রাজনীতি এবং সাংবাদিক এই দুই শ্রেণী সবাইরে ভাই বলে। ওই সালাউদ্দিন ইউসুফ আমার স্বাস্থ্যমন্ত্রী, আমি ডেপুটি সেক্রেটারি। এই বাচ্চা একটা আন্ডা, কত 18-19 বছরের হবে, যাইয়া আমার রুমে ঢুকে বলতেছে, আমার সালাউদ্দিন ভাই ফাটাইছে, এই কাজটা করে দেন। আই এম সিটিং সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট, আর ও পলিটিক্যাল টাউট মাস্তান বা কী একটা হবে আর কি আওয়ামী লীগের, বলে যে সালাউদ্দিন ভাই পাঠাইছে। আমি বুঝে ফেলছি সে আসলে আমার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বুঝাচ্ছে, কিন্তু আমি তাকে সাইজ করার জন্য বললাম যে কোন সালাউদ্দিন, ওই যে আমার পাশের রুমের ওই পিয়ন সালাউদ্দিন পাঠাইছে নাকি? হ্যাঁ, আপনি কি বলেন আমার মন্ত্রী সালাউদ্দিন? তখন আমি বললাম যে ইউ গেট আউট ফ্রম মাই রোড। সালাউদ্দিন সাহেব কত বড় বঙ্গবন্ধুর আমলে আওয়ামী লীগের ট্রেজারার ছিল, বয়স্ক লোক। বললাম যে ওনার পেশাব থেকে তোমার মতো কত ছেলে ড্রেনে ভাসে গেছে। আর যেটা আমাদের বাসানি বলতো যে নাক টিপলে দুধ বলে, রব টবরে ঠাট্টা কইরা তারা এই কথা বলে, তুমি ওনারা বলতেছো। আমার এখানে আমার মন্ত্রী বলতে হবে, মিনিস্টার সাহেব। এখন আবার দেখতেছি যে ওই যে সেদিন এক আন্ডা বাচ্চা সাংবাদিক, এ টিভি টক শো, তো সাংবাদিক হইলে তো সবাইরে ভাই বলবো, ভাই ভাই সব। আর আমার একটা নাম আসছে, আমি বললাম যে আমি ভাই না, আমি বদিউর রহমান। আমারে বদিউর রহমান দিয়ে বলো, বলতেছে ভাই। আরে কোন আমলে, আমার সাথে জেন দিয়ে তার পরিচয় নাই। এরকম ঘটনা আমার অফিসেও ঘটছিল এনবিআরে। আপনার না, এনবিআরটা বলি, আপনি এনজয় করবেন। এনবিআরে সাংবাদিক গেছে আমার সাক্ষাৎকার না, আই এম সিটিং সেক্রেটারি, আই এম সিটিং চেয়ারম্যান এনবিআর। এবার ঢুকেই আমারে বলতেছে ভাই এই বিষয়ে আপনার কী মতামত? তো আরও সিনিয়র সাংবাদিকও ছিল। আমি বললাম যে তোমার সাথে আমার দুস্তি কবে ছিল, কোন স্কুলে আমার ক্লাসমেট ছিল, একটু থতমনি। আপনার হারানো ভাই হয়তো ফিরে এসেছে। তো আমার কোনো ভাই তো হারায় নাই। তা আমি বললাম যে বাইরের রুম থেকে হাউ ইউ টক, সাংবাদিক হইলে চেয়ারম্যান মন্ত্রী ভাই হয়ে যায় না, এমপিদেরকে ভাই বলে। হ্যাঁ, আরে এমপি সাহেব বললে অসুবিধা কি? উনি তো একটা পদ হয়ে গেছেন, ভোটে নির্বাচিত। রাজনীতি করলেই কি ছোটো আন্ডা বাচ্চাও এমপি সাহেবের ভাই বলা শুরু করবে? এ কী কালচার?
এক আমলে ছিল তোমার ভাই আমার ভাই মুজিব ভাই সেই সময় স্লোগান গেছে। আমরা সংসদ নিয়ে একটু আলোচনা করে অন্য প্রসঙ্গে একটু চলে আসব। সংসদে বিরোধী দলীয় নেতার পারফরমেন্স কেমন দেখছেন? চমৎকার, বীরস্থির মানুষ, এবং জামাতির যে ইনহেরেন্ট কোয়ালিটি, জামাতিদের যে ইনহেরেন্ট কোয়ালিটি, যদি জামাতের যে রেজিমেন্টেড ক্যাডার কেমন, ওদের ডিসিপ্লিন, আমি বারবার বলি তাদের এই কোয়ালিটি ডিসিপ্লিন এত কঠিন, কমিউনিস্টের এই যে লেনিনিজম মার্কসিজমের ডিসিপ্লিনের চাইতেও তারা শক্ত। তাদের যেভাবে ধাপ উল্টাইয়া অনেক বছর যায় রোকন টোকন পর্যায়ে আসতে হয়, সেখানে ডিসিপ্লিনটা তারা ইমপ্লিমেন্ট করে। কথা বলার সময় তারা আপনার রগ কেটে দেবে, যদি নেতা হুকুম দেয় যে লিটনের রগ কাটলে বেঁচতে যাবে, আপনার রগটা কাটবে, কিন্তু মোলায়েমভাবে সুন্দর করে অথবা আপনার সালাম দিয়ে কেটে দেবে। তো সেই হিসাবে তাদের, আপনি অন ক্যামেরায় শোতে এটা বলে আমাকে কি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন? আচ্ছা আমারটা বলি, আপনারটা বলি, যে আমার রগ কেটে দিলে বেঁচতে যাবে সেটাই বলি, কেমন, অসুবিধার কিছু নাই। কারণ ফাঁসি হয়েছে, যুদ্ধ অপরাধ হিসাবে বিচার হয়েছে, এই জাতীয় লোকজন আমার ক্লাসমেট ছিল না, একসাথে ক্লাস করছি না, পরে কপাল গুনে সে বড় নেতা হয়ে গেছে বা সেটাতে গেছে। তা আমরা কারে না দেখি, এই যে ধরেন ইউনুস সরকারের মধ্যে আমাদের বন্ধুবান্ধব উপদেষ্টা ওগারা হয়েছে না, দেখি না। তা আমি যেহেতু কারো কাছে যাই না, চাই না, আমার পাশের রুমে যদি সার্কিট হাউসে ওবায়দুল কাদের থাকে, আমি তারে যাইয়া মিনিস্টার সাহেব বা স্যার ভালো আছেন কিনা বলতে হতে যাব না, যাই না। তা আমার ডিসি সাহেব বলে যে কী ব্যাপার আপনি দেখা করলেন না, আমার দরকার নাই তো। বরং তুমি যে আমার উপকার করছো, এই ওবায়দুল কাদেরের ফান্ডা গুন্ডারা যে আমার ওই রুম থেকে বাইর করে দিতে চাইলেও মিনিস্টারের পাশে তারা থাকবে, তোমার বললাম যে দেখো বাইর করে দিলে তো তুমি বেকায়দা করবা, কারণ আমি তো সেক্রেটারি। তার ফান্ডা গুন্ডা বড় না গভর্নমেন্টের সেক্রেটারি বড়, রিটায়ার হইলেও প্রোটোকলে বলে যে না আপনি থাকবেন। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অপোজিশন বেঞ্চকে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন? এখন পর্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। এখন পর্যন্ত আপনার বিরোধী দলের চিফ হুইপ যে আছে আমাদের জাতীয় নাগরিক পার্টির জাতীয় জানাফার একজন, উনিও কথা ভালো বলতেছেন। আর বক্তৃতা দেওয়ার সময় যৌবনের তেজে, যেমন আমার সকালে ওই যে বললাম না, কেন বললাম আপনি এটা এত সংকীর্ণ কেন, আমরা ইউনিভার্সিটিতে পড়ি, অ্যাডাল্ট, আমার বান্ধবী ধমক দিল। তো কিছু কিছু তরুণের কথাবার্তার মধ্যে এরকম একটা জোশ আছে আর কি। তো জোশটা থাকবে, বয়সের একটা ধর্ম আছে না, এই বয়সটা তো এইরকম হয়, আস্তে আস্তে পরিশীলিত হবে। বিরোধী দল যেভাবে করতেছে এখন পর্যন্ত আই ডু অ্যাপ্রিসিয়েট, আমি এনজয় করি দেখার জন্য। আর সরকারি দলে ওই যে চুপ্পু সাহেবের ভাষণের উপর বলতে যাইয়া যে আবার তৈলমর্দনের যে কায়দা শুরু হয়ে যাচ্ছে, এটা লক্ষণ ভালো না। যে আমরা আগেও দেখেছি, আগে বঙ্গবন্ধুর জ্ঞাতি গোষ্ঠীর থেকে শুরু করে শানে নজরুল শুরু হইতো, এখন যদি আবার সেটা শুরু হয়, আমাদের ভাগ্যটা হইল দুইটা রাজ পরিবার, উত্তরাধিকারের রাজনীতি, দলীয় পরিবার। কেউ একজন মজা করে বলেছেন যে তেলের সংকট বাইরে, সংসদে নয়। তেলের সংকট বাইরে আপনি পাম্পের সামনে দেখছেন সাপের মতো লম্বা আঁকাবাঁকা হয়ে গাড়ি, মোটরসাইকেল, লম্বা লাইন, 8 ঘন্টা 10 ঘন্টা ধরে ওয়েট করার পরে কেউ তেল পাচ্ছে, কেউ পাচ্ছে না। তো এই যে আমরা জিরো সাম গেম নিয়ে কথা বলছি, এখানেও সরকার তার যে সেরা কৌশল সেটাই নির্ধারণ করেছে। সেরা কৌশল হিসেবে সরকার ভেবেছে সামনের দিনে হয়তো বড় কোনো সংকট আসতে পারে, সেই আশঙ্কায় সে রেশনিং শুরু করেছে, সাপ্লাই কমিয়ে দিয়েছে, পাম্পে আপনার সরবরাহ কম, সব প্রতিযোগিতা এখানে বেশি, কে কিভাবে আগে নিতে পারে। এর ভিতরে আবার দেখা যাচ্ছে কেউ আপনার লাইনে না দাঁড়িয়ে এক্সট্রা ফ্যাসিলিটিজও নিচ্ছে। আবার এদিকে আপনি শুরুর আগে বলছিলেন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, গ্রামের লোডশেডিংও বেড়েছে, গ্রামকে অন্ধকারে রেখে শহরে কোন রাজপ্রাসাদ আলোকিত করা হচ্ছে। এখানেও সরকার তার সেরা কৌশলী নিয়েছে, রাজধানীকে রক্ষা করতে গ্রাম থাকুক অন্ধকারে। সব কিছু মিলিয়ে দেশের অর্থনীতি আসলে কেমন আছে, কোন দিকে যাচ্ছে, জনগণ কেমন আছে? তেলের লাইনে তো আমিও যাই, আমার একটা নিজস্ব টমটম আছে, পেনশন বিক্রি করে কিনেছিলাম, পেনশনটা বিক্রি করে ফেলছি মানে না নিয়ে, তো টমটমটা কিনলাম, নিজে চালাই।
তো আমি লাইনে তো 3বার 4বার লাইন দিয়েছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা বসার পরে আর ভালো লাগে না, চলে আসি। তো এটা করে আমার যেটুক ছিল এই পাম্পে যাওয়া আসায় 3-4বার এইটুকু শেষ। তো ওইটা শেষ হওয়ার ইমিডিয়েট আগে একদিন শুক্রবার সকালে গিয়ে পাম্প তো গেলাম, বললাম যে কী ব্যাপার, আজকে কি তেল টেল পাবো? আমি 3 দিন লাইন ধরে পাইনি। তো এই যে আপনাদের বকবকানি ফেসাল ক্যাসাল শোতে আসি, এটাতে আমার 2টা লাভ হয়। একটা লাভ হইল কিছু যে মজুরি দেন, এটা আমার গা গরম থাকে। আরেকটা লাভ হয় বাইরের লোকজন পথে কাছে দেখলে একটু সালাম টালাম দে যে আপনার ফেসাল ক্যাসাল দেখছি, ভালো লাগছে, আপনি সাহসের সহিত কথা বলছেন, তবে কোন সময় আপনাকে মেরে ফেলে এটা একটু খেয়াল রাখেন। তো ওই পাম্পে আমার একটা সিনে ফেলছি, তাদের কর্মী আর কি, বলে যে তেল তো এখন নাই, আপনারে চিনি, আপনার টকশো দেখছি, আপনি তো এখন খাতির কী করতে পারবেন? আমি একটু ইয়ে করলাম যে ঈদ চাঁদ আসছে। বলে স্যার আপনি জুমার নামাজ পড়ে সোজা চলে এসেন, আমাদের গাড়ি গেছে তেল আনতে। তো সেদিন জুমার নামাজ পড়ে না খেয়ে চলে গেছে, লাইন দিলাম। ওখানে যাওয়ার পরে বলে যে 500 টাকা দেন, ঈদের আগের দিন, সম্ভবত ঈদের আগে শুক্রবার। আমি ভাবলাম বকশিস, আমি হ্যাঁ ঈদের বকশিস 500 টাকা তো দেবো, এটা ভরেন আগে। কর না বকশিস না, তেলের দিব 500 টাকা। তো পরে আবার আমাকে চেনে আর 2 জন এসে বললো যে এই স্যারের চেনো নাকি, ওনারে 500 টাকার তেল দিতেছ? তো মুরগি একজন কাউন্টারে ওই তেলের ডান্ডা একটা দিয়ে ভরে যে এটার সামনে দাঁড়ানো, তো উনিও টাকায় টাকায় বল এই স্যারের 1000 টাকা দিয়ে দাও। তো 1000 টাকা দিয়েছে, ওইটা দিয়ে এখন চলতেছি। কালকে এসএসসি পরীক্ষা গেছি, গিয়ে ইসিবির এখানে লাইন দেখলাম, আজকেও দেখছি ওই সাপের মতো আঁকাবাঁকা। এইবার দিকে নাইমা ইসিবির 70 দিক উইরা তারপরে এদিক দিয়ে আসে। আমার ভালো লাগছে, বিশাল লাইন, ডিসিপ্লিন লাইন। তারপরে আজকে আবার এটা দেখলাম, ওই যে ট্রাস্ট এখান দিয়ে বিজয় সরণির পাশে দিয়ে এটা লাইন দেখলাম, ওই দিকে লাইন আছে। আপনি যেটা বললেন সরকার সেরা কৌশল গ্রহণ করতেছে, এটা আপেক্ষিক কথাবার্তা। ছেলে রাগ করছে খেলার সময়, বন্ধুবান্ধবের সাথে খেলতেছে, তো দুপুরে সবাই খাওয়ার জন্য বাসায় যায়, এরে জিজ্ঞেস করে কিরে বল্টু তুই আজকে খাঁচি যাবি না? বল যে না। কেন? মা মারছে তো রাগ করছি, খাবো না। মা সকালে মারছে, এখন রাগ করছি, দুপুরে খাবো না। আসলে দুপুরে তাদের রান্নাই নাই, কিন্তু চাল নাই, রান্না হয় নাই বলে নাই, প্রেস্টিজ ঠিক রাখার জন্য বলতেছে মা মারছে, রাগ করছি, খাবো না। সরকার বলছে তো তেলের পর্যাপ্ত মজুদ আছে। আচ্ছা ঠিক আছে, মজুদ আছে, কোথায় আছে? 2 মাসে 3 মাসে আপনি সবসময় বলতেছেন মজুদ থাকলে, এত মজুদ থাকার পরে এই লাইন এত বড় হচ্ছে কেন? তাহলে কোথায় রাখছেন? ব্যবস্থাপনায় কোনো প্রবলেম আছে তাহলে? ইয়েস, সেটা আমি আরেক টিভিতে সেদিন বলে আসছিলাম, ওই যে এটিএন নিউজ না কাদের স্বাধীন সংলাপ না কিতে গেলাম, যে ওই যে বললাম ম্যানেজারের 2টা গুণ থাকতে হয়। ম্যানেজার হি অর শি মাস্ট নো হাউ টু ওয়ার্ক বেটার, হি অর শি মাস্ট নো হাউ টু গেট ওয়ার্কস ডান বাই আদার। এখানে প্রথমে যখন ক্রাইসিস শুরু হইলো, সে সময় তো একটা বড় জরিপ করতে পারতো। কেউ বলছে জোর একদিন বেজোর একদিন, বা অন্যগুলা সরকারি গাড়ির জন্য রেশনিং, ডে লাইট ব্যবহার করার থেকে শুরু করে, সেটা হয় না। তো এখন যেহেতু যুদ্ধ থেমে যাচ্ছে, এটা সরকারকে আমি দোষ দেব না, হঠাৎ করে হয়েছে। আমরা তো এইসবগুলো আগেও অভ্যস্ত হয়েছি, ইউক্রেনে যুদ্ধ হয়েছে, আমরা ঝামেলা পড়ছি, কোভিডের ঝামেলা আমরা পড়েছি, এখন এখানে যুদ্ধ হচ্ছে, সেটা ঝামেলা আমরা পড়বো। আমরা 74-এর দুর্ভিক্ষ দেখা লোক না। 74-এর দুর্ভিক্ষ, ওই যে জাহাজ আসে নাই কি নিয়ে 74-এর দুর্ভিক্ষ আমরা দেখেছি না। তো আমাদের তো সাহস আছে, আমরা বন্যা ফেস করি। বলা হয়ে থাকে দুর্ভিক্ষের সময় তো আসলে মানুষ খাদ্যের অভাবে মারা যায় না, কিন্তু অব্যবস্থাপনার কারণে খাদ্য থাকা সত্ত্বেও মানুষের কাছে খাদ্য পৌঁছানো যায় না, যে কারণে মানুষ আসলে মারা যায়। কথাটা সত্য। ব্যবস্থাপনার দায়িত্ব কার? আমার পরিবারের 3 জন সদস্য থাকলে তার ব্যবস্থাপনার দায়িত্ব আমার কার? হেড অফ দ্য ফ্যামিলি আমার দায়িত্ব, আমি সেটা ম্যানেজ করব। এই যে নাতিকে পরীক্ষার জন্য এসএসসি হলে নিয়ে যাচ্ছি, গতকাল নিলাম, ঘামাই গেলাম। এই সামান্য ইসিবি যাওয়ার জন্য আমার মিরপুরে শিয়ালবাড়ি মোড় থেকে আসা যাওয়ায় অলমোস্ট 1.5 ঘন্টার মতো লাগছে, কোথাও থামি নাই, এত জাম, ঘেমে গেলাম। তো ব্যবস্থাপনা ওই যে এদেরও লাইন আছে, ওদেরও লাইন আছে। তারপরেও আপনার নতুন সরকার প্রথম আসে, এটাকে এত বেশি খারাপভাবে নেগেটিভ হইতে দেখা ঠিক না। আছে, কিন্তু যারা দুর্ভোগের শিকার হচ্ছেন, দুর্ভোগ পাচ্ছেন, তারা ওটার কারণ আছে।
ওটার কারণ বললে তো আবার এখন সরকার অসুবিধায় পড়ে কিনা বা অসন্তুষ্ট হয় কিনা, সেটা হইল রাজনৈতিক নেতৃত্বের প্রতি চরিত্রগতভাবে সংস্কৃতিভাবে আমরা একটু আস্থা কম রাখি। আমাদের চরিত্র, দেশীয় চরিত্র, আমরা নেতা মানেই কম। একটু পান থেকে চুন খসলে আমরা খালি পশ্চাৎ দেশে অঙ্গুলি দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাই, সমালোচনায় যাই। বিশ্ব ক্রাইসিস হবে, গ্লোবাল ভিলেজে, ওখানে হলে এখানে একটা প্রভাব পড়বে, নিজেরা একটু সহিষ্ণু হই, সহনশীল হই, একটু কম ভোগ করি বা রবা দবা মেনে নিই, সেগুলো বুঝতে চাই। আপনি জনগণের কাছ থেকে যৌক্তিক বিহেভিয়ার আশা করছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি যৌক্তিক বিহেভিয়ার করা না হয়, রেশনাল বিহেভিয়ার করা না হয়, তাহলে অন্য পক্ষ থেকে কি যৌক্তিক বিহেভিয়ার আশা করা যায়? আমি যদি আপনাকে প্রেডিক্ট করতে পারি, আপনিও আমাকে প্রেডিক্ট করতে পারবেন, কিন্তু আপনি যদি ট্রাম্পের মতো আনপ্রেডিক্টেবল হন, তাহলে তো আর গেম চলছে না। দেয়ার লাইস দ্য ক্রেডিট অফ দ্য পলিটিক্যাল পার্টি। যে রাজনৈতিক দল জনগণের মন মানসিকতা, তার মনের কথা বুঝতে পারবে না, সেটা কি দশা হবে? পচাশা মুখে পা কাটবে। শেখ হাসিনা কি করল? এ সামান্য একটা কোট আর কেটদানি করতে যাইয়া, গ্রাম্য ভাষায় কেটদানি কয় না, বেদরকারি ওই নাতিপুতির কোটা পর্যন্ত নিয়ে ঝামেলা করে, এটা অন্যেরা সুবিধা নিল না, পরে ওইখান দিয়ে তাবা গরম হইলো, অন্যেরা রুটি সেঁকে ফেললো, তাবা গরম করলো কোটা আন্দোলনের এরা। কেমন? তখন কি পরে না হাসিনারে ফেলে দেওয়ার দাবি আসলো? তখন কি এটা ছিল? তখন তো কোটা আন্দোলনের মধ্যে ফেডিট করতে না পেরে আমি কোটা আন্দোলন দিয়ে 2008 সালের ফেব্রুয়ারিতে প্রথম লেখা লিখছি কলামে যুগান্তরে, যে কোটা প্রয়োজন নাই, শুধু প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড সিটিজেন, এদের জন্য 2 থেকে 5% মধ্যে কোটা, আর কারো দরকার নাই। মহিলার দরকার নাই, কারণ মহিলা মেরিটে সবসময় ছেলেদের থেকে ভালো করতেছে এখন ছাত্রীরা। কোটার দরকার নাই, জেলা কোটার দরকার নাই। আমি ওই তখন লিখলাম। তারপরে প্রেস ক্লাবে কোটার উপরে একটা সম্মেলন করলো ছাত্ররা, সেখানে বক্তব্য রাখলাম। তারপরে কোটার উপর আবার এটাও লিখলাম, কোটা নিয়ে আওয়ামী পাগলামি বন্ধ হোক। এখন কলিমুদ্দি আমরা একটা মানুষ নাকি? পাবলিক আমাদের কথা শুনে ওই চেয়ারে যাওয়ার পরে আর আওয়ামী লীগের অসহিষ্ণুতা এত বেশি, তারা বিরোধী দল থাকলে ভালো করে হয়ে আল্লাহ করতে পারে, কিন্তু চেয়ারে গদিতে বললে নরমে তো আর টের পায় না। আপনি চেয়ারের কথা বলছিলেন, আমি একটা বিষয় একটু খুঁজে দেখছিলাম, যে ধরেন আপনার ব্রিটিশ যখন মন্ত্রিসভার বৈঠক হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে বসে, তার টিম নিয়ে কিভাবে বসে, আমি দেখলাম লম্বা টেবিলে মাঝখানে প্রধানমন্ত্রী আছে, দুই পাশে মন্ত্রীরা আছে, সামনে মন্ত্রীরা আছে, গোল হয়ে একটা টিমের মতো বসে। আমি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের ধরেন ক্যাবিনেট বললেন, আমি ওবামার ক্যাবিনেট মিটিং দেখলাম, অমুকের দেখলাম, অলমোস্ট সবাই সিমিলার। কিন্তু আমাদের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন? আপনি ক্যাবিনেট ডিভিশনে ছিলেন, এরকম কেন? আমাদের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেছে প্রথম যখন এটা দেখতে টিম মনে হয় না, প্রধানমন্ত্রীকে কোনো একটা রাজাবাদশাহ মনে করে অবস্থা। টিমটা বঙ্গভবনে যে ক্যাবিনেট মিটিং করার টেবিল বা ক্যাবিনেট ডিভিশনে যে টেবিল, কিংবা এখানে যে পরে একটা ফাও অফিস করছিল না আবার এরশাদের আমল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বেদরকারি, আননেসারি, সরকারের টাকা নষ্ট করে প্রধানমন্ত্রীর কার্যালয়, বেদরকারি, দরকার নাই। ইভেন কি ইআরডি একটা আছে না, বিখ্যাত লইয়া ঘুরে যায়, সেটারও দরকার নাই। ইআরডি ফরেন মিনিস্ট্রি একটা উইংয়ে কাজ করতে পারে, প্রধানমন্ত্রীর কার্যালয় তো অরিজিনাল ছিল না, বঙ্গবন্ধুর আমলেও তো ওই ক্যাবিনেট ডিভিশনের মধ্যে কিছু লোক থাকবে, করবে। একই জিনিস তো দুইবার দরকার নাই। এটা আপনার আমাদের দেশে চেয়ারটা কত বড় হয়, তিনি কত বড় জায়গার মধ্যে বসেন, এটা দিয়ে তার বড়ত্ব বোঝা যায়। এ কারণে কি মন্ত্রিসভার বৈঠকের সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা আগের থেকে এটা হয়ে গেছে এইভাবে। কারণ তো এখন যদি বললেন ওদের মতো যদি করেন, ওদেরটা তো আবার এরকম করে দেখেন না, স্কুল ঘরের মতো লাইন ধরে বসে। হ্যাঁ, তো সেটা আস্তে আস্তে হয়তো হবে। যেমন এখন তো আমাদের পোশাকে একটু চেঞ্জ আসতেছে। এখন প্রধানমন্ত্রী তো সিম্পল ড্রেসে যাচ্ছেন, স্যুট টাই কোট লাগতেছে না। আপনি দীর্ঘদিন রাজস্ব বিভাগে কাজ করেছেন, রাজস্বের বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি সংবাদ প্রকাশিত হয়েছে, প্রথম 9 মাসের রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। আরও 3 মাস বাকি আছে, ঘাটতির পরিমাণ আরও বাড়বে।
আশঙ্কা করা হচ্ছে। আবার নতুন অর্থবছর শুরু হচ্ছে জুনে, সেখানে বলা হচ্ছে টার্গেট দেওয়া হচ্ছে 6 লাখ কোটি টাকা এনবিআরকে। টোটাল বাজেট 9 লাখের উপরে হবে। টোটাল এনবিআরকে টার্গেট দেওয়া হচ্ছে 6 লাখ এই অর্থ বছরে আছে 5 লাখ কোটি টাকা, সেখান থেকে 1 লাখ কোটি টাকার বেশি ডেফিসিট হবে, আবার সেখান থেকে বাড়িয়ে 6 লাখ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই এত টাকা পয়সা কোথা থেকে পাওয়া যাবে, কার লাভ হবে, কার লোকসান হবে, কে বেশি দিবে এই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে? আমি যে আলোচনায় যাই সবার একটা আগ্রহ থাকে রাজস্ব নিয়ে, এনবিআর নিয়ে, কারণ আমি কিন্তু সচিব হইতে পারিনি। আমার মূল পদ ছিল সচিব, আইআরডি সচিব, এক্স অফিসিও চেয়ারম্যান এনবিআর। কিন্তু এনবিআরের কাজ এত বড় যে আমার সচিব পরিচয় হয় নাই। কেমন ওই হিসাবে পরিচয়। জাতীয় রাজস্ব বোর্ডে যে ঘাটতিটা হচ্ছে এখন, এটার জন্য বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে আন্দোলন করে একটা ঘটনা ঘটলো না, 2টা ডিভিশন করা নিয়ে, সে সময় একটা রেজাল্ট গেল। আর আব্দুর রহমান মানুষ হিসেবে তো আমি তাকে ভালো জানি, আমার মনে হয় ভিতরে যেভাবে হোক টিম ওয়ার্কের মধ্যে একটা গলদ ঘটেছে, এটা একটা কিছু করতে পারে। আর দ্বিতীয় হইল বাজেট যেটা নেওয়া হয়, সে নেয়ার সময় আমরা গ্রাম দেশে জোনা বলি, ওই ধানের মধ্যে ধানের লেজে লেজে গিট্টু দিয়ে একটা রশি বানানো হইতো আর কি। ওই ধানের রশি যেটা জোনা বানা হয় সেটা দিয়ে আবার ধানের আটিগুলা বাঁধা নিয়ে আসা হইতো। তো বলা হয়তো জোনা কতটুক ধরে বের পায়, জোনাতে ধরে না, তার থেকে বেশি চাপ দিলে জোনাটাই ছিঁড়ে যাবে, রশিটাই ছিঁড়বে। বড় বাজেট হওয়া, বড় টার্গেট দেওয়ার আগে চিন্তা করতে হয় যে আমার সক্ষমতা কতটুক আছে। যে দেশের কালচারে কোনো প্রধানমন্ত্রীকে অপ্রদর্শিত অর্থে ট্যাক্স দিতে হয়, দেয়া লাগে, যে দেশের কালচারে, সংস্কৃতিতে, রাজস্ব কালচারে 12 বার বাজেট দেওয়া অর্থমন্ত্রীকেও আবার ট্যাক্স দিতে হয়, ধরা পড়ে, যে দেশের সংস্কৃতিতে প্রধানমন্ত্রী হওয়া, উপরাষ্ট্রপতি হওয়া, বারবার মন্ত্রী হওয়ার লোকও অপ্রদর্শিত অর্থের ট্যাক্স দিতে হয়, যে দেশের সংস্কৃতিতে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করা, বড় প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি থাকা, তারও আবার এরকম যাইয়া কোরআন শরীফের জুলদানের রয়েছে করে ট্যাক্স দেয়। সেই দেশে আপনি নাম ধরে সবসময় বলি, আর নাম ধরে বললাম না, সেই দেশে আপনি টাকা কি চাইলেই পকেটে এসে যাবে? আনার ব্যবস্থা থাকতে হবে। সরকার প্রধান যদি চায়, যে কোনো সরকার প্রধান যদি চায়, বারবার বলি যে আমার 1 পয়সা, ইভেন সিঙ্গেল পাই যদি আমার কাছে ট্যাক্স পাওয়া না হোক, আমাদের সরকারের প্রণীত নিয়ম অনুযায়ী সেটা আদায় করবা। এটা যদি অ্যানাউন্সড হয় নিজের দল থেকে শুরু সব জায়গায়, তাহলে একটা এফেক্ট হবে। কিন্তু রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ঘাড়ে কয়টা মাথা যে এটা আমার বাসুরের, দেবরের, ননদের, ছোট ছেলের মেয়ে, তারা একটু ছাড় দিতে হবে। এবার কি ঘটলো? এই যে ইউনূস সাহেবের আমলে তার কি ট্যাক্স নাকি কি হয়ে গেল 666 কোটি না কত। এর আগে তো উনি একবার ট্যাক্স দেওয়া লাগলো, মামলা টামলা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন, করে উনি ট্যাক্স দেওয়া লাগছে। ট্যাক্সের বেলা খাতির কেন হবে? যার থেকে যেইটুক পাওয়া, শুধু দেখা হবে যে আনডিউভাবে, অন্যায়ভাবে বেশি নেওয়া হচ্ছে কিনা। তা আমি ওটা নিতে গেলাম, আমি তো টের পেলাম হাউ মেনি রাইস ইন হাউ মেনি ফেডি, যেই এনাকে ধরলাম ওনাকে ধরলাম, এর থেকে নিলাম। তারপরে ওই যে তথাকথিত সেনা সমর্থিত, আমার বাসায় সেনা নির্দেশিত সরকার, 3 উদ্দিনের সরকার, ফখরুদ্দিন তো আমার বদলিই করে দিল। আমার 36,000 কোটি টাকা ইনহেরিট করেছিলাম, কেমন 2006 36,000 কোটি টাকা রাজস্ব, 3টা মিলিয়ে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট। পরে আমি 43,850 কোটি টাকার টার্গেট নিলাম, 17% গ্রোথ। এটা নিয়ে তো IMF আমার সাথে মিটিং করার সময় বললো যে 17% তুমি পারবে না, দিস ইজ ভেরি হাইলি অ্যাম্বিশাস। বলে তুমি যাও, আমারটা আমি দেখব।
আমি দেখতে গিয়ে তো ধরা শুরু করলাম, পর তো এসে গেল। এখনো কি সেই সুযোগ আছে? সুযোগ আছে। বর্তমান অর্থনৈতিক যে আপনার মন্দ অবস্থা বিরাজ করছে, ব্যবসা বাণিজ্য স্লো, সেখান থেকে কি এই বড় অঙ্কের রাজস্ব আদায় করা সম্ভব হবে কিনা আগামী আপনি ব্যবসা বাণিজ্য স্লো হইলে ট্রানজ্যাকশন কি কম হচ্ছে? ভ্যালুসিটি সার্কুলেশন যেটা, ভ্যালুসিটি বা সার্কুলেশন অফ মানি যেটা, সেটা তো থেমে নাই। আপনি তেলের বড় লাইন হচ্ছে, কিন্তু রাস্তায় কি ট্রাফিক জ্যাম হচ্ছে না? আপনি এটা তো প্যারাডক্স বলেন বা কন্ট্রাডিক্টিভ বলেন, তেলের লাইন বিশাল, কিন্তু রাস্তায় কি ট্রাফিক জ্যাম হচ্ছে না গাড়ির? তাহলে গাড়ি চলতেছে কিভাবে? তেল পাচ্ছে, হয়তো চুরি হচ্ছে, অন্যখানে পাইছে, বা বাইরে খোলা বিক্রি হইতেছে, কেউ মজুত করতেছে, দিস ওয়ে আর দ্যাট ওয়ে আসতেছে তো। আমি গ্রামে একজনকে বললাম, কিরে আমি তেল নেওয়ার জন্য কি ওইখানে আসবো নাকি? বলে যে আমরা এখানে তো বাইরের দাম সরকারের এত, এখানে বিক্রি হয় এত, তো ওইটা বেশি বেশি নিতে হলে আপনার জানাশোনা থেকে ওই একবার 2 লিটার দিলে পরে দিয়ে ঘুরিয়ে এসে আবার 2 লিটার দেবেন। এই যে আমারও তো এখানে বুদ্ধি দিয়েছিল এক পাম্পে, বলে যে আপনি যে 3বার আসছেন আর কেউ তাকাবে নাকি? আপনি একবার আসেন নিচে, আবার যাইয়া পিছন দিয়ে লাইনে যান, আবার নেন। তো আপনি তেলের বিশাল লাইন হচ্ছে, কিন্তু রাস্তার ট্রাফিক জ্যাম হচ্ছে তো, তাহলে গাড়ি চলতেছে। সরকার রাজস্বের জন্য বাস্তবসম্মত নিলে শুধু বড় বাজেট নয়, অ্যাচিভ করার মতো টিম করবে কিনা, দৌড়বে কিনা, আপনার ট্যাক্সের নেটওয়ার্ক বাড়াবেন কিনা, টিআইএন আছে কত, রিটার্ন জমা দিয়ে কত, তাহলে বাকিগুলো দিয়ে না কেন? আপনি দেয়াইতে পারতেছেন না কেন? কিছু সামাজিক নিয়ম কানুনের বাধ্যবাধকতায় যে বাড়ি করতে হইলে বা ওটা করতে হইলে টিআইএন লাগবে, তো টিআইএন নিলেও রিটার্ন দেয় না, কিন্তু নিয়ম হইলেও টিআইএন নিলে রিটার্ন দিতে হয়। তো রিটার্ন না দিলে আপনি তাকে ধরতে পারতেছেন না কেন? ও আমার এখানে এত খাতির কেন? আমি কি বোন বিয়ে দিছি কারো কাছে ট্যাক্স আদায়ের সময়? না কারো বোন আমার কাছে বিয়ে দিছে? আমি পাওনা আছে, দিতে হবে। আমি এ কথা বলছি, অন্যরা দেয়। যেমন আমি যেভাবে করেছি, আমি কয়েকজনকে বড় বড়গুলোকে তো ফাঁকি দিলে আমি তাদেরকে কমিশনার দিয়ে ডাকাইতাম না, আমি নিজে টেলিফোন করতাম যে আপনার কাছে কিছু পয়সা পাবো, 1 কাপ চা খেয়ে যাবেন। আসছে, আর বললাম যে 2.25 কোটি টাকা ট্যাক্স পাওনা হয়েছে, আপনার চার্টার্ড অ্যাকাউন্টে যোগ বিয়োগ হিসাব করতে পারে নাই। এটা আমার ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেব তো যোগ বিয়োগে ভুল করছে, 12বার বাজেট দিল, তারও তো দেয়া লাগছে। এদিকে একটু সরাইছে, ওইদিকে একটু সরাইছে, মজদুর সরাইছে। হ্যাঁ, খোদ প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও তো অসদস্য অর্থে ট্যাক্স দেওয়া লাগছে, দিয়েছেন। তো আপনি যদি বের করে চান যে আমি অন্যায়ভাবে নেব না, আমার এই হিসাব, আপনি আমার সাথে বসে বলেন হিসাব ঠিক আছে। বলে যে স্যার কাল 1 সপ্তাহ পরে আসবো, 1 কোটি দিয়ে গেল। কাউকে অসম্মান করা উদ্দেশ্য না, বলারটা না। আবার বললাম যে আরেকবার তো আমার আরেক কাপ ছাড়া আসছে, আরও 1 কোটি দিয়েছে। তখন আমার ডিজি সিআইসি মুস্তাক বললো স্যার আরও 25 লাখ, আমার বাধ্য। আপনি আদায় করতে চান কি না? শুধু আহরণ হবে, মৌমাছি এসব বসবে, মধু নিয়ে হবে। আপনাকে এসব ব্যাপারে খাতির করলে চলবে না। ওইরকম রাজনৈতিক সরকারের সদিচ্ছা, কঠোর বার্তা নিজের দল থেকে সবার প্রতি যদি দেন, দেশ স্বনির্ভর হয়ে যায়। টাকা আছে, টাকা আছে। আপনি ঋণ খেলাপি, বিল খেলাপি, রাজনীতিতে দল খেলাপি, আমার একটা লেখার ক্যাপশন, ঋণ খেলাপি, বিল খেলাপি, রাজনীতিতে দল খেলাপি। আপনি সব খেলাপি করবেন, সংসদ সদস্যের টেলিফোন বিল বকেয়া পড়ে থাকবে, আপনি দেবেন না। মন্ত্রীর বাড়ির মেনটেন্যান্সে টেলিফোন বিল বকেয়া আপনি দেবেন না, পরে এসে করবেন। তো এইগুলো কেন হবে? কোনো বিল খেলাপি হবে না, ঋণ খেলাপি। তাহলে ইচ্ছা থাকলে উপায় আছে? ইয়েস, অবশ্যই উপায় আছে, উপায় আছে। কারণ আমার মতো বাংলা 5 চেহারার বদিউর রহমান যাইয়া যদি 36,000 কোটির থেকে 43,850 কোটির টার্গেট নিয়ে 47,000 কোটি টাকার উপরে নিতে পারি, তাহলে অন্য পারবে না কেন? বলা হয় তাকে তখন 111 গভর্নমেন্ট, আপনি একটা প্রোটেকশন পেয়েছেন। তো রাজনৈতিক সরকার এখন অর্থনৈতিক অবস্থা তো খারাপ বলা হয়। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা তো খারাপ। কিসে খারাপ দেখতেছে? ব্যবসা বাণিজ্য খারাপ, জিডিপি গ্রোথ স্লো হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বমন্দাতে যেটা চাপ পড়ে, সেটা চাপ সব দিকে পড়বে, সেটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এখানে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। যেমন আপনি কার্ড দিচ্ছেন, এই যে ফ্যামিলি কার্ডে 2,500 না কত করে দিচ্ছেন, এটা এখন বেশি খরচ না কৃষি কার্ডের ওখানে তেল, সার, ডিজেল এগুলা দেওয়া খরচ?
প্রায়োরিটি যদি ঠিক করতে হন, আবার পুঁজি দিয়ে এগুলো দিয়ে ভোটের জন্য সামনে ভোট হবে, এখন তো কিছু দখল করেই ফেলছেন আগাম সিটি কর্পোরেশনগুলা, মেয়র টেয়র কী করলেন না, সামনে যেন এরা ইজিলি এসে যেতে পারে। তো আপনি ওইগুলো দখলের এখন দরকার আছে কি? মানুষের চোখে পড়ে তো। ওই যে তারা ওয়াজ গায়, বাজারদের লোক, সরকারের লোকজন ওয়াজ গায় যে আমার বিশ্বস্ত লোক আমি দিলাম। তো আপনার বিশ্বস্ত লোক হইলে আপনি সব সেক্রেটারি বদলাই ফেলেন, সব আপনার বিশ্বস্তগুলো দেন, আবার দলীয়করণ করেন। আপনার বাংলাদেশের ব্যাংকের গভর্নর হাসান মনসুরকে এইভাবে বাইর করে দিলেন, দরকারটা কি আপনার দলীয় লোক দেওয়ার জন্য? বিশ্বস্ত? আরে কাজ করাতে হবে তো। প্রেসিডেন্ট জিয়া তো এটা করেন নাই। প্রেসিডেন্ট জিয়া মেরিট এবং সততা, দক্ষতা এবং সততাকে অনার করেছে। বিড়াল সাদা কি কালো বিষয় না, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। আমি আরও কয়েকবার বলছি, একটা উদাহরণই দিই ডাইরেক্ট। নরসিংদীর মোহাম্মদ আলী সাহেব ছিলেন না স্বাস্থ্য সচিব, সিএসপি, ওনাকে ইয়ারডিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে পোস্টিং দেওয়ার কথা হচ্ছিল। তখন জিয়া সাহেবকে, প্রেসিডেন্ট সাহেবকে তার কাছের কিছু সেলা চামুন্ড থাকে না, আর তেল মারা আমলা টামলা থাকে, বললো যে তাকে ইয়ারডির মতো জায়গায় জয়েন্ট সেক্রেটারি দেওয়া কি ঠিক হবে? বলে যে কেন নয়? বলে যেহেতু বঙ্গবন্ধু ভক্ত, বঙ্গবন্ধুই তো তারে ফরিদপুরের ডিসি বানিয়েছেন। চিন্তা করেন আমলারা কিভাবে করে, সেলা সামুন্ডারা বলে যে অফিসার কেমন, সততা, বলে যে 100% সৎ, দক্ষতা আনডাউটেডলি দক্ষ। তখন জিয়া সাহেব বলছিলেন তো তাহলে আমার অসুবিধা কই, বঙ্গবন্ধু হইলে অসুবিধা কি? অফিসার যদি সৎ হয় এবং দক্ষতা যদি আনকুশানো হলো, ওনাকে পোস্টিং দেয়। তখন মুহিত সাহেব, ওই যে বোগাস টোগাসওয়ালা মন্ত্রী ছিলেন না একজন, রাবিশ, হ্যাঁ রাবিশ বোগাস মন্ত্রী, ওই রাবিশ বোগাস মন্ত্রী তখন ইয়ারডি সেক্রেটারি ছিলেন, ওনাকে সেখানে পোস্টিং দিয়েছে। তো এখন আপনি সেটা চাইবেন কিনা, যে ফিটেস্ট লোককে ফিটেস্ট জায়গায় দিবেন কিনা? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি বাস্কেটে তো কাজ চাইবেন। আপনারা কে কত তেল মারলো, কে বেশি বললো যে একসময়ের যুবরাজ, একসময়ের ভাইয়া, একসময়ের হাওয়া ভবন, একসময় খোয়াব, সেই চাপটা তো ভুলে যেতে হবে। নাও ইউ আর দ্য প্রাইম মিনিস্টার, কোটা নেশনের প্রাইম মিনিস্টার এবং চেঞ্জ প্রাইম মিনিস্টার। অতএব আপনি সেখানে যদি নিজের কোন আমলের ওই যুগগুলোতে আবার টানে যান, তাহলে তো অসুবিধা হবে। বদিউর রহমান, আমাদের জিরো সাম গেমের প্রথম শোতে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ তো ভালো রাখছেন, কিন্তু নিরাপদে থাকাটা আমার একার নির্ভর করে না। কারণ আমি সোশ্যাল বিইং, ওই যে বললাম না সকালবেলায় 2 জন পারলে তো আস্তে সরে গেলাম, যে দরকার হলে দৌড়ে ফেলে টেলিফোন করে কয়েকজন নিয়ে আসছে। নিরাপদ থাকাটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করবে, সোসাইটির উপরে নির্ভর করবে, পলিটিক্যাল পোলারাইজেশনের উপর নির্ভর করবে। এই যে আমার কথা পছন্দ হইল না, বাইরে হওয়ার পর আমার পথে গুলি করে দিবে, তো আমি নিরাপদ কেমনে থাকবো? কুল্লে খালাস করে দিবে। তো সেই জন্য নিরাপদ থাকাটা পুরো নিজের উপর নির্ভর করে না, তবে ভালো থাকাটা ইনশাল্লাহ আমার